আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই, জাতিকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়াই দেশ সেবার শেষ সুযোগ, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মঙ্গলবার নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপে তিনি একথা বলেন। সংলাপে বিশেষজ্ঞরা গণভোট, নির্বাচন কর্মকর্তাদের চ্যালেঞ্জ ও পর্যবেক্ষক সংস্থার অনুমোদন সহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। দুপুরে নারী নেত্রীদের সাথেও সংলাপ করে কমিশন। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে ইসির সংলাপ। তৃতীয় দিনে নির্বাচন বিশেষজ্ঞদের মতামত নেয় ইসি। সংলাপের শুরুতে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সিইসি বলেন, বিশেষ পরিস্থিতিতে দেশের ক্রান্তি লগ্নে দায়িত্ব নিয়েছে এই কমিশন। বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ ধরনের সরকারের অধীনে আমাদেরকে নির্বাচনে যেতে হচ্ছে। আমি এটাকে নিয়েছি একদম আমার জীবনের একটা শেষ সুযোগ দেশের জন্য কিছু একটা করতে পারা। যে এখানকার বয়স আমার 73+, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। নির্বাচন বিশেষজ্ঞরা আলোচনা করেন কমিশনের চ্যালেঞ্জ ও ভূমিকা নিয়ে। জুলাই সনদের গণভোট জাতীয় নির্বাচনের সাথেই করা সম্ভব বলে মতামত আসে। থেকে নির্বাচনকে মুক্ত রাখা, এটাকেও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। বৈধ এবং অবৈধ এগুলো উত্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইলেকশন যদি ঠিক না হয় তাহলে কিন্তু কনস্টিটিউশনে পিপলের এক্সপ্রেশনটা ঠিক করে আপনারা বাস্তবায়িত করতে পারবেন না। সেজন্য আপনারা নির্বাচন কমিশনে যারা কাজ করেন তারাই হচ্ছেন কিন্তু দেশের গণতন্ত্রকে ধরে রাখবে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর যে সক্ষমতা সেটি নিয়ে আমরা স্যার বলতে পারবো না আসলে, কিন্তু তাদের যে এনগেজমেন্ট মডালিটি এটা নিয়ে একটু আসলে ভাবতে হবে। দুপুরে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিদের সাথে সংলাপ করে কমিশন। এ সময় রাজনীতি ও ভোটে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। আমরা যেটা খুবই বেশি আগ্রহী সেটা হলো নারীর প্রতিনিধিত্ব করার ইলেকশনে। সেখানে রাজনৈতিক দলদের থেকে আমরা আশানুরূপ কোনো যে ধরনের আমরা উৎসাহ চাচ্ছিলাম সেটা পাচ্ছে না। যদি বিজ্ঞাপন আপনারা দেন, সেই বিজ্ঞাপনে আমি প্রতিবন্ধী মানুষ এবং নারীদের অংশগ্রহণ করতে উৎসাহিত করার জন্য বলবো। সংলাপের শেষের দিকে রাজনৈতিক দলের সাথে বসবে নির্বাচন কমিশন। আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমাদের গাইড করবে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য দরকার জুলাই সনদের বাস্তবায়ন, এমনটাই বললেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে একথা বলেন তিনি। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সামনের নির্বাচনে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ। বিস্তারিত মোহাইমিনুল খান অপুর প্রতিবেদনে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীর মধ্যে ছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 2 সপ্তাহ পর দেশে ফিরলেন তিনি। বিমানবন্দরে তাকে বরণ করে নেন দলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তিনি। জানান, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখি না, কিন্তু ফেব্রুয়ারি নির্বাচন আগেই কতিপয় বিষয়ে আমাদের সমাধান হওয়া অত্যন্ত জরুরি। এই জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে। তার আগে অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐকমত্য হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে। নায়েবে আমির আরও বলেন, সংস্কারে বাধা দিলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে। যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন অথবা সংস্কার বাস্তবায়ন করতে গিয়ে সরকারের পক্ষ থেকে যে ডিলে করা হচ্ছে, কোনো কারণে নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে জাতির কাছে এই দায়িত্ব নিয়ে জবাবদিহি করতে হবে। এদিকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ করেন। এ সময় ঘণ্টাব্যাপী তারা বৈঠক করেন। পরে এই বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। 2026-এর ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। এ ব্যাপারে জামাত ইসলামীর ভূমিকা, দেশের গণতন্ত্র এবং আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ এবং নতুন একটা রাষ্ট্র কাঠামো গঠনে যে রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে দেশ যাচ্ছে, আগামীকালকে
ন্যাশনাল কনসেনসাস কমিশনের একটা বৈঠকে একটা সমস্যার নিষ্পত্তির দিকে যাবে বলে আমরা সকলেই আশাবাদী এবং হোপফুল। এছাড়া বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সংকট সমাধানে দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মোহাইমিনুল খান অপু। ৭১, ঢাকা। আগামী নির্বাচনে শিক্ষক সমাজের সহযোগিতা ও সমর্থন চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে তিনি বলেন, শিক্ষকদের সকল দাবির সাথে নীতিগতভাবে একমত বিএনপি। এ সময় প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে মেধা, মনন ও বিজ্ঞানে সমৃদ্ধ হতে শিক্ষকদের তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শফিকুল হকের প্রতিবেদন। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তকরণ, শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা আর চাকুরির বয়স বৃদ্ধির দাবিতে এই শিক্ষক মহাসমাবেশ। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দীর্ঘ সময় পর বড় পরিসরে এই সমাবেশের আয়োজক শিক্ষক কর্মচারী ঐক্যজোট। সারা দেশ থেকে ২০,০০০-এরও বেশি শিক্ষক প্রতিনিধি অংশ নেন সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশে। আগামীতে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে আমরা এমপিওভুক্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী চাকরি জাতীয়করণ করব। আসছে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে তা রুখে দিতে শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে। আপনারা প্রতিটি জায়গায় আপনার দায়িত্ব পালন করবেন। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার, কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে তার দিকে আপনারা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। সমাবেশে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব ইনশাআল্লাহ। একই সঙ্গে প্রচলিত শিক্ষা কারিকুলামকে ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা প্রদান করে ঢেলে সাজানোর লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্কার কমিশনও আমরা গঠন করতে চাই। শিক্ষকদের সব ন্যায্য দাবির সাথে একমত জানিয়ে আগামী নির্বাচনে শিক্ষক সমাজের সহযোগিতা চান তারেক রহমান। একটি জ্ঞান এবং মেধা ভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠনে আসন্ন নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। বিএনপি সম্মানিত শিক্ষক কর্মচারী ভাই বোনদের আন্তরিক সহযোগিতা চায়। তিনি আরো জানান, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে তার দল। জোর দেন শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নে। আমরা যত উদ্যোগ গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা সম্মান যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে অবশ্যই আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি সেটিতে আমাদের কাঙ্ক্ষিত সুফল মিলবে না। এ সময় রাষ্ট্র ব্যবস্থা থেকে দুর্নীতি দূর করতে শিক্ষকরা সামাজিক বিপ্লব করতে পারেন বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত। শফিকুল হক, ৭১, ঢাকা। এনসিপি নির্বাচনে অংশ নিক তা নির্বাচন কমিশন চায় না বলে অভিযোগ এনসিপির নেতাদের। প্রতীক ইস্যু নিয়ে নির্বাচনে যেতে না পারলে এর দায় কমিশনকেই নিতে হবে বলেও জানান তারা। লরির আহ্বায়ক নাহিদ ইসলাম ৭১কে জানান, নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের ফলে সুষ্ঠুভাবে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের সংশয় তৈরি হয়েছে। এদিকে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ফের ইসির চিঠির জবাব দিয়েছে দলটি। চিঠিতে নাহিদ ইসলাম বলেছেন, এনসিপির নিবন্ধন প্রক্রিয়া উদ্দেশ্যমূলকভাবে বিলম্ব করছে ইসি। রাশেদা নিসের প্রতিবেদনে বিস্তারিত। চিঠি দেওয়া হবে যে আপনারা আপনাদের প্রতীক আমাদেরকে জানান, কেন ওনাদের কাঙ্ক্ষিত প্রতীকটা আমাদের তফসিলে নাই। সেপ্টেম্বরের ৩০ তারিখ রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে ইসি সচিব আক্তার আহমেদ জানান, ইসির তফসিলে শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। ২ অক্টোবর এনসিপিকে চিঠি দেয় ইসি। শাপলা বাদে চিঠিতে থাকা ৫০টি প্রতীকের মধ্যে যে কোনো একটি প্রতীক বেছে নিতে বলা হয়। সময় বেঁধে দেয়া হয় ৭ অক্টোবর পর্যন্ত।
এই সময়ের মধ্যে এনসিপির পক্ষ থেকে 2 বার চিঠির জবাব দেয়া হয়। শাপলার 7টি নমুনাও আঁকিয়ে পাঠানো হয়েছে চিঠিতে। কোনো আইনি বাধা না থাকলেও ইসির কাছ থেকে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়নি বলে জানানো হয় চিঠিতে। বিষয়টা শাপলা প্রতীক বা এনসিপির বিষয় না। কমিশনে পাঠানো সেই চিঠি নিয়ে ৭১-এর সাথে কথা বলেছেন নাহিদ ইসলাম। তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসির সক্ষমতা প্রশ্নের মুখে পড়েছে। আমাদের একটা ব্যাখ্যা দিক, যেই কারণে আমরা শাপলা পেতে পারবো না, আমরা অন্য প্রতীক নিয়ে ভাববো। এই ধরনের স্বেচ্ছাচারীমূলক এবং পক্ষপাতদুষ্ট আচরণ যদি নির্বাচন কমিশন করে, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করাটা যে কোনো রাজনৈতিক দলের জন্যই একটি চ্যালেঞ্জ হবে। নাহিদ ইসলামের অভিযোগ, এনসিপির নিবন্ধন প্রক্রিয়া উদ্দেশ্যমূলকভাবে বিলম্ব করছে ইসি। এনসিপি নির্বাচনে অংশ নিক তা চায় না নির্বাচন কমিশন, বলছেন দলটির নেতারা। একটা প্রতীক নিয়ে যদি এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করতে পারে, স্বেচ্ছাচারীমূলক আচরণ করতে পারে, তাহলে আরো যে অন্যান্য বিষয়গুলো রয়েছে পুরো নির্বাচন ব্যবস্থা, নির্বাচন আয়োজনে, সেইখানে নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করবে? থেকে প্রতীক নিয়ে এমন একটা অসুবিধার মধ্যে তারা ফেলতে চাচ্ছে যেন আমরা নির্বাচনে আসতে না পারি। ফলে এনসিপি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এই প্রতীক ইস্যুর কারণে, তাহলে এর সমস্ত দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। আইনি বাধা বা সাংবিধানিক ব্যাখ্যা ছাড়াই শাপলা প্রতীক না দিলে জনগণকে সাথে নিয়ে কঠোর অবস্থান নেবে বলেও জানান নাহিদ ইসলাম। রাশেদ আনিস, ৭১, ঢাকা। কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, অন্য দলের বিরুদ্ধেও অপরাধের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ প্রমাণ হলে কোনো দলকে নিষিদ্ধ করার এখতিয়ার আছে ট্রাইব্যুনালের। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের ক্যাডারদেরও জড়িত থাকার জোরালো অভিযোগ রয়েছে। দলটির সভাপতি শেখ হাসিনা থেকে শুরু করে সাধারণ সম্পাদক, সভাপতি মণ্ডলীর সদস্য কিংবা তৃণমূলের নেতারা সবাই এই অপরাধে সায় দিয়েছে। ক্ষমতা টিকিয়ে রাখতে শরিক 14 দলকে সঙ্গে নিয়ে নানা ষড়যন্ত্র করে আওয়ামী লীগ। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা, তার দলের মন্ত্রী এমপিরা বিচারের মুখোমুখি। এবার দল হিসেবে বিচারের মুখোমুখি আওয়ামী লীগও। এ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন চিফ প্রসিকিউটর। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বোত্তম চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ প্রমাণ হলে সাজা কি হবে এবং অন্য কোনো দলের বিরুদ্ধেও একই প্রমাণ পেলে কি হবে তা নিয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। এই মুহূর্তে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারেই শুরু হয়েছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে, তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সাথে ইনভলভড আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন হলেই নির্বাচনে অযোগ্য হবেন এমন বিধান রেখে আইনের সংশোধনীর গেজেট প্রকাশ করেছে সরকার। এ নিয়ে তাজুল ইসলাম বলেন, বিচারে কোনো প্রভাব পড়বে না। আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে, অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না। কোনো প্রভাব পড়বে না, ন্যায় বিচারের পরিপন্থীও হবে না, কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা সংবিধান দ্বারা প্রোটেক্টেড একটা আইন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত রেখেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। বিচার কাজ বুধবার পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল 1। সৈকত সাদিক, ৭১, ঢাকা। শহীদ আবরার ফাহাদ ফ্যাসিবাদ প্রতিহতের পথ দেখিয়েছেন, আর জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা আবরার ফাহাদের সেই পথে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। বিকেলে পলাশী মোড়ে আবরার ফাহাদ স্মরণে 8 স্তম্ভ উদ্বোধন শেষে বক্তারা এসব কথা বলেন। এতে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং আবরার ফাহাদের পরিবার। আগামীতে আবরারের চেতনা ধারণ করে সামনে এগিয়ে যাবার ঘোষণা দেন বক্তারা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার।
2022 সালে পলাশী মোড়ে শহীদ আবরার ফাহাদের স্মরণে বর্তমান এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে 8 স্তম্ভ করার পরিকল্পনা করে, কিন্তু বিগত আওয়ামী সরকার সেটি বাস্তবায়ন করতে দেয়নি, বরং তাদের জেলে যেতে হয়েছিল। মঙ্গলবার 7 অক্টোবর আবরারের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এই স্তম্ভ নতুন করে ভিত্তির উপর দাঁড়ায়। দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়। এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা এবং ছোট ভাই আবরার ফাইয়াজ এই স্তম্ভের উদ্বোধন করেন। তারা বলেন, এটি শুধু আবরার ফাহাদের স্মরণেই নির্মাণ নয়, একই সাথে বিদেশি আগ্রাসন বিরোধী প্রতিবাদেরও প্রতিকৃতি। উনি যে সাহসী উদ্যোগ নিয়ে আমাদের যে স্তম্ভটা তৈরি করেছেন, এই জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, যেন আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন এই বিচারটা সম্পন্ন হয়ে যায়। আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এই সংসদের সভাপতি আক্তার হোসেন বলেন, বিগত ফ্যাসিবাদের আমলে শকুনের নজর পড়ায় দেশের সার্বভৌমত্ব সংকটে ছিল। 8 স্তম্ভ নির্মাণে প্রতিটি প্রান্তে, প্রতিটি পদক্ষেপে এত অজস্র মানুষের অংশগ্রহণ এবং ভালোবাসা পেয়েছি, সেটাই আমাকে বারবার উজ্জীবিত করেছে এবং এই ভরসা দেয় যে বাংলাদেশ যতদিন পর্যন্ত তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে টিকে থাকবে, ততদিন পর্যন্ত আবরার ফাহাদ আমাদের কাছে অমর হয়ে থাকবে। আমাদের এখানে ভালো এডুকেশন, হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন লাগবে। আমাদের যারা ডায়াসপোরা আছে তাদেরকে নিয়ে আসতে হবে। দিস ইজ দ্য হোল ভিশন। এই ভিশনকে ধারণ করাটা মনে করি আবরার ফাহাদের প্রতি আমাদের ট্রিবিউট হবে। এই গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের নায়কদেরকে আড়াল করে রাখার এক ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র। এই রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সব সময় সরব থাকব। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদ স্মরণে ছাত্রদল স্মরণ সভার আয়োজন করে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণেই আবরারকে জীবন দিতে হয়েছিল। দীর্ঘ 47 থেকে 71 পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের অধিকারের পক্ষে এবং স্বায়ত্তশাসনের পক্ষে যারাই সংগ্রাম করেছেন, রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন, ছাত্র সংগ্রাম পরিষদ সহ সকলেরই অবদান আছে, সকলেরই রক্তের সিঁড়ি আছে, সকলেরই সংগ্রামের সিঁড়ি বেয়ে 1971 হয়েছে। আজকে যেমন আমরা 2024-এর গণঅভ্যুত্থানের সিঁড়িগুলো নির্মাণ করেছি, এই শহীদ আবরারের মতো শহীদদের আত্মত্যাগের সিঁড়ির মধ্য দিয়ে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা স্থানে ডাকসু ও ছাত্র অধিকার পরিষদ আবরার ফাহাদ স্মরণে আলোচনা সভার আয়োজন করে। কারা নির্যাতিত ছাত্রনেতা সাজিদ সরকার, 71, ঢাকা। একটি অভিযোগ তদন্ত করতে 2 যুগ সময় নিয়েছে দুর্নীতি দমন কমিশন। অবশেষে এনবিআর এর সদস্য বেলালের বিরুদ্ধে মামলা করেছে কমিশন। 5 কোটি টাকার কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। দুদক মহাপরিচালক জানান, বেলালের বিরুদ্ধে অনুসন্ধানে কারো গাফিলতির কারণে দীর্ঘসূত্রিতা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। জেমসন মাহবুবের প্রতিবেদন। দুর্নীতি দমন ব্যুরোতে অনুসন্ধান শুরু 2 দশকের বেশি সময় আগে। ব্যুরো বিলুপ্ত হয়ে গঠন করা হয় দুর্নীতি দমন কমিশন, কিন্তু শেষ হচ্ছিল না জাতীয় রাজস্ব বোর্ডের প্রভাবশালী কর্মকর্তা বেলাল হোসেন চৌধুরীর অনুসন্ধান। অবশেষে প্রায় 1.5 যুগ পর তার বিরুদ্ধে মামলা করল দুদক। দুর্নীতি দমন ব্যুরো বা কমিশন একাধিকবার তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে, কিন্তু সেসব আলোর মুখ দেখেনি। বেলাল বারবার পেয়ে যান দায়মুক্তির সনদ। এভাবেই অভিযোগ, অনুসন্ধান, দায়মুক্তি 1.5 যুগেরও বেশি সময় কেটে গেলেও বেলাল ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সবশেষ 2022 সালে তার বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে মাঠে নামে দুদক। যদিও মাঝপথেই থমকে যায় তা, এমনকি দেশ ত্যাগের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে বিদেশে পাড়ি জমিয়েছেন বেলাল হোসেন চৌধুরী, সাবেক কমিশনার। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পেলেন না এনবিআর এর দুর্নীতির মহানায়ক বলে খ্যাত বেলাল হোসেন। অনুসন্ধান শেষে প্রায় 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 4 কোটি 60 লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করল দুদক। সম্পদ বিবরণীতে তিনি যে সম্পদের বিবরণ দাখিল করেছেন সেগুলো যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করার জন্য এবং আরও তথ্যাদি
দেশে এবং দেশের বাইরে সম্পদ রয়েছে কিনা এই সকল তথ্যাদি সংগ্রহের কাজে আমি যতদূর জেনেছি অনুসন্ধানকারী কর্মকর্তাদের সময় লেগেছে। এদিন মামলা হয়েছে সাবেক গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ 2 কোটি 21 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 24 কোটি 89 লাখ টাকা সন্দেহজনক লেনদেনের। 8টি ব্যাংক হিসাবে 24 কোটি 89 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সোমবার বেনাপোল কাস্টমস হাউজে 2,76,000 টাকার ঘুষ গ্রহণের ঘটনায় দুদকের মামলায় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিবুর রহমানকে জেল হাজতে পাঠানো হয়েছে। জেমসন মাহবুব, 71, ঢাকা। চট্টগ্রামের মদুনা ঘাটে চলন্ত প্রাইভেট কারে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সমর্থক মোহাম্মদ আব্দুল হাকিম নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। পুলিশ জানায় হত্যার কারণ বা দুর্বৃত্তদের পরিচয় সম্পর্কে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে মদুনাঘাট এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল হাকিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাউজানের কাপ্তাই সড়ক ও রাঙামাটি মহাসড়কে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত আব্দুল হাকিম বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামে হামিম এগ্রো নামে একটি গরুর খামারের স্বত্বাধিকারী। দেশের অর্থনীতিতে স্বস্তি থাকলেও বেশ কিছু চ্যালেঞ্জ আছে, সেই সাথে মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় কমানো যায়নি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়ানোর ধারাবাহিকতা 50,000 মেট্রিক টন গম আর ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শারমিনীরা রিপোর্ট। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায় দক্ষিণ এশিয়ার মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। শ্রীলঙ্কা রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে মূল্যস্ফীতি 1.5% নামিয়ে এনেছে। সদ্য রাজনৈতিক পট পরিবর্তনের মুখে পড়া নেপালের মূল্যস্ফীতি 5.2%। সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশের মূল্যস্ফীতি এখন 8%-এর উপরে আছে। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, মূল্যস্ফীতির এমন বাস্তবতায় নিজেকে কতটা সফল ভাবছেন? অর্থনীতি বা কেমন চলছে? 14 ছিল, তারপরে নামিয়ে আনে 8 এনেছি। ডেফিনেট ভাবে এখনো নামে নেয়। ওটা যদি 7 থাকতো, ওখানে যদি 4 করে যেতাম, তখন আমরা সবাই খুশি, মহানন্দিত। অতএব আমাদের বেসটাই তো খারাপ ছিল। অর্থনীতিতে সুস্থিত আছে, সেই জন্য তো আমরা মোটামুটি একটু কনফিডেন্ট আছি। বাকিগুলো ব্যাপারে আমি তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়ানোর ধারাবাহিকতায় 50,000 মেট্রিক টন গম আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে। একই পরিমাণে নন বাসমতি চাল আমদানি করা হবে ভারত থেকে। চালের ব্যাপারে আমরা সবসময় সজাগ। আমরা নন বাসমতি চাল আনবো আর এমনি গম আনবো 50,000 মেট্রিক। গমটা আসবে ইউএসএ থেকে আর চালটা আসবে আপনার ভারত থেকে নন বাসমতি, কারণ ওরা অন্যগুলোর উপর একটু ইসে করেছে আর কি, নন বাসমতি ওপেন আছে। অর্থ উপদেষ্টা জানান, চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরে IMF, ADB ও বিশ্বব্যাংকের সাথে আলোচনা হবে, যা হবে নিয়মিত বৈঠক। শারমিন, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে।